আইএস কার্ভের স্লোপের ব্যাপারে ডিসকাশন করছিলাম। আমরা জানি যে আইএস কার্ভের যে স্লোপটা সেটা হচ্ছে দুইটা প্যারামিটারের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে বি প্যারামিটার বি, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি ইজ ইন্ডিকেটিং দ্য রেসপন্সিভনেস অফ ইন্টারেস্ট রেট, আর আরেকটা হচ্ছে গিয়ে আলফা জি এর যে কম্পোনেন্ট, যেটা হচ্ছে সোল কম্পোনেন্ট, সেটা হচ্ছে গিয়ে সি। সো আমরা লাস্টের যে কনজাম্পশনের সাথে যখন আমরা রিলেশনশিপ করেছিলাম, তখন আমরা দেখেছিলাম যে অ্যাগ্রিগেট ডিমান্ড আর আমাদের অটোনোমাস স্পেন্ডিং এর যে পার্টটা আছে সেটার মধ্যে সি এর ভ্যালুটা যদি চেঞ্জ হয়, তাহলে অ্যাগ্রিগেট ডিমান্ড কার্ভটা যেটা আমরা পাবো, সেই ডিমান্ড কার্ভটা হচ্ছে গিয়ে আগের চাইতে স্টিপার হয় যদি সি এর ভ্যালু বাড়ে। So higher the value of C, the aggregate demand curve that we are going to derive in the equation, এবার প্লাস হচ্ছে গিয়ে C times 1 minus T times Y, সেই কার্ভটা হচ্ছে গিয়ে তত স্টিপার হবে। অন দ্য আদার হ্যান্ড আইএস কার্ভের উপরে যে ইম্প্যাক্টটা সেটা হচ্ছে গিয়ে অপোজিট ভাবে পড়বে। ঠিক আছে, আমি যেটা শুরুতে বলেছিলাম যে আমাদের অ্যাগ্রিগেট ডিমান্ডের যে ফাংশনটা সেটার স্টিপনেস যত হায়ার হবে, আইএস কার্ভের স্টিপনেস হচ্ছে গিয়ে তত কমতে থাকবে। আর অ্যাগ্রিগেট ডিমান্ড কার্ভের স্টিপনেস যদি হচ্ছে গিয়ে আমাদের কমে যায়, তাহলে আইএস কার্ভের স্টিপনেস বাড়বে। ঠিক আছে, দুইটা হচ্ছে গিয়ে অপোজিট ইম্প্যাক্ট পড়বে। ফার্স্ট অফ অল, there হচ্ছে গিয়ে two different types of curves. So this is one thing. Another thing is যে আমরা একটাতে হচ্ছে গিয়ে aggregate demand এর সাথে ইনকামের রিলেশনশিপটা দেখছি, আর একটাতে হচ্ছে গিয়ে ইন্টারেস্ট রেটের সাথে ইনকামের রিলেশনশিপটা দেখছি, এবং একটা হচ্ছে পজিটিভলি স্লোপ আর একটা হচ্ছে গিয়ে নেগেটিভলি স্লোপ। দিস ইজ দ্য ইজি ওয়ে টু রিমেম্বার। যদি aggregate demand কার্ভের স্লোপটা হচ্ছে গিয়ে স্টিপার হয়, তাহলে হচ্ছে গিয়ে আইএস কার্ভের স্লোপটা আরো ফ্ল্যাটার হয়ে যাবে। সো আমরা প্রথম যে পার্টটা বি এর ব্যাপারটা ইজিলি বুঝতে পারি, কারণ ওটা হচ্ছে গিয়ে আই এর সাথে রিলেটেড। সো ইন দ্যাট কেস ইট ইজ ইজিয়ার ফর আস টু আন্ডারস্ট্যান্ড। হাউএভার ফর আলফা জি উই হ্যাভ টু কনসিডার ইন টার্মস অফ এডি, নট ইন টার্মস অফ আইএস। সরাসরি হচ্ছে আইএস এর টার্মসে চিন্তা না করে আমরা এডির পার্সপেক্টিভে যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা জানি যে যত বেশি মার্জিনাল প্রপেন্সিটি টু কনজাম্পশন যেটা আছে সি, সেটার ভ্যালু যত বেশি বাড়বে, তত হচ্ছে গিয়ে এডি কার্ভটা কি হবে, স্টিপার হবে। So what does that indicate actually? Higher value of C, marginal propensity to consumption. বলেন ম্যাম, ইনকাম যদি বাড়ে তাহলে ম্যাম আমার কনজাম্পশন অনেক বেশি হয়, ফলে আমার এগ্রিগেট ডিমান্ড অনেক বাড়ে। ওকে, সো ইনকামের যে চেঞ্জটা আছে সেটার সাথে হচ্ছে কি আমাদের কনজাম্পশন আর এগ্রিগেট ডিমান্ডের রিলেশনশিপটা কেমন, সেটার রেসপন্সিভনেসটা হচ্ছে কি আলফা জি ইন্ডিকেট করছিল। অ্যাজ এ রেজাল্ট ইনকাম অল্প বাড়লে দেখা যাবে যে ওই ক্ষেত্রে আমাদের অ্যাগ্রিগেট ডিমান্ডটা হচ্ছে কি অনেক বেশি পরিমাণে বাড়বে। অন দ্য আদার হ্যান্ড সেটার অপোজিট ইম্প্যাক্টটা হচ্ছে গিয়ে পড়বে আমাদের আইএস কার্ভের উপরে। আইএস কার্ভটা যেহেতু হচ্ছে গিয়ে আমাদের ডাউনওয়ার্ড স্লোপিং, অ্যাজ এ রেজাল্ট এই কার্ভটা কি হবে, এই কার্ভটা স্টিপার হওয়ার বদলে এই কার্ভটা হচ্ছে গিয়ে ফ্ল্যাটার হয়ে যাবে। হ্যাঁ, সো অ্যাজ এ রেজাল্ট আ স্মল অ্যামাউন্ট অফ চেঞ্জ কি হবে, is going to lead a higher amount of change in the level of total income or output. So the relationship between them is actually the opposite. After that, we want to know what actually determines the position of the IS curve. আচ্ছা, এখানে এই স্লাইডটা দেখি আমরা। আসুন, স্লাইডের মধ্যে কি আছে, the coefficient C on the solid black eddy curve is smaller than that on the dashed eddy curve. The multiplier is larger on the dashed eddy curves. We already know যে যখন হচ্ছে গিয়ে মাল্টিপ্লায়ারের ভ্যালু হায়ার হবে, তখন কি হবে, এডি কার্ভটা হচ্ছে গিয়ে স্টিপার হয়ে যাবে। অ্যাজ এ রেজাল্ট ড্যাশ যেই কার্ভটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে is going to represent the higher level of C for both the interest levels. So এই দুইটাতে হচ্ছে কি ডিফারেন্সটা কিসের, ইন্টারেস্ট রেটের। আর এই স্টিপনেসের ডিফারেন্সটা কোথা থেকে আসছে, দুইটা কার্ভের জন্যই স্টিপনেসের ডিফারেন্সটা আসছে হচ্ছে গিয়ে C এর ভ্যালু চেঞ্জের জন্য। A given reduction in I to I2 raises the intercept of the eddy curves by same vertical distance. So I এর জন্য হচ্ছে গিয়ে আমাদের eddy curve এর vertical distance এর মধ্যে কোনো ধরনের চেঞ্জ আসবে না, আসবে হচ্ছে গিয়ে C এর কারণে। Because of the different multipliers, income rises to Y2 on the dash line and Y2 dash on the dash line and Y2 on the solid line. So ডিফারেন্সটা হচ্ছে কি আমরা দেখতে পাচ্ছি যে যদি আমরা কম্পেয়ার করি, যেটা হচ্ছে এই ক্ষেত্রে আমাদের জন্য
ডার্কার যে লাইনটা আর হচ্ছে কি লাইটার যে লাইনটা, এই দুটার মধ্যে যদি আমরা কম্পেয়ার করি তাহলে আমরা দেখতে পাই যে আইএস কার্ভটা যখন ফ্ল্যাটার হয়ে যায়, সেম দুইটা ডিফারেন্ট লেভেল অফ ইন্টারেস্ট রেটের কারণে কি হচ্ছে, দেখা যাচ্ছে যে আমাদের ওয়াই এর যে চেঞ্জটা সেটা হচ্ছে গিয়ে অনেক হায়ার হচ্ছে ইন কেস অফ দ্য ফ্ল্যাটার আইএস কার্ভ। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদেরকে একটুখানি মনে করিয়ে দেই, আমরা এই কার্ভটাতে যখন হচ্ছে ইন্টারেস্ট রেটের কথা বলছি তখন লোয়ার রেটটা কোনটা আর হায়ার রেটটা কোনটা বলেন তো? উপরেরটা লোয়ার রেট হবে। এই কার্ভে ইয়েস ম্যাম। আবার চিন্তা করে দেখেন। কোশ্চেনটা আরেকবার করা যাবে? আমার কোয়েশ্চেনটা হচ্ছে যে প্রথমে যেই স্কেজুলটা আমরা দেখতে পাচ্ছি অ্যাগ্রিগেট ডিমান্ড আর হচ্ছে গিয়ে ইনকাম আউটপুটের যে রিলেশনশিপটা, সো এখানে আমাদের কোন কার্ভটা হচ্ছে কি হায়ার লেভেল অফ ইন্টারেস্ট রেট এক্সপ্রেস করছে আর কোনটা হচ্ছে কি লোয়ার লেভেল অফ ইন্টারেস্ট রেট এক্সপ্রেস করছে? ড্যাশ লাইনটা হলো লোয়ার রেট ইন্ডিকেট করতেছে, ইন্টারেস্ট রেট I2 না না না, ড্যাশ শোনেন, ড্যাশ লাইনটা হচ্ছে গিয়ে আমাদের আলফা জি, যেটা হচ্ছে গিয়ে মার্জিনাল প্রপেন্সিটি টু কনজিউম, সেটা চেঞ্জ হওয়ার কারণে স্লোপে যে চেঞ্জটা আসছে সেটার জন্য, ঠিক আছে? সলিড আর ডটেড লাইনের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে গিয়ে আলফা জির কারণে। ভার্টিক্যাল যে ডিস্টেন্সটা, ঠিক আছে, এইখান থেকে এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা হচ্ছে গিয়ে ইন্টারেস্ট রেটের কারণে। সো আমার কোয়েশ্চেনটা ছিল whether the black curve is representing the higher interest rate or the whatever pink or magenta, whatever color it is, this line is actually indicating the higher interest ব্ল্যাকটা rate. হায়ার ইন্টারেস্ট রেট হওয়ার কথা। ব্ল্যাকটা হায়ার ইন্টারেস্ট রেট। অন দ্য আদার হ্যান্ড এখানে দেখেন আমাদের ইন্টারেস্ট রেটটা হচ্ছে গিয়ে আমরা যখন উপর থেকে নিয়ে আসলাম এখানে, ঠিক আছে, সরাসরি আমরা যখন এই গ্রাফটা আমরা এটা থেকে যখন ডিরাইভ করলাম, ডিরাইভেশনের সময় দেখেন আমাদের I1 হচ্ছে গিয়ে প্রথমে, পরে হচ্ছে গিয়ে I2, ঠিক আছে? এই ভুলটা কিন্তু করেন না, ঠিক আছে? I1 হচ্ছে গিয়ে হায়ার রেট অফ ইন্টারেস্ট আর I2 হচ্ছে গিয়ে লোয়ার রেট অফ ইন্টারেস্ট। সো এখানে উপরের যে রেটটা সেটা হচ্ছে গিয়ে লোয়ার আর নিচের যে রেটটা এটা হচ্ছে গিয়ে হায়ার। আমি বলার সময় খেয়াল করি নাই বা আমি এটার উপরে খুব বেশি একটা গুরুত্ব দেই নাই, কিন্তু যখন হচ্ছে কি আপনারা ডিরাইভেশনটা করবেন তখন খেয়াল করবেন যে I1 টা হচ্ছে কি হায়ার রেট, I2 টা হায়ার রেট। অ্যাজ এ রেজাল্ট এই যে এখানে যে দুইটা কার্ভ আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে নিচেরটা হচ্ছে কি হায়ার রেট আর উপরেরটা হচ্ছে কি লোয়ার রেট। ওকে, so a given reduction in I to I2 raises the intercept of AD curves by the same vertical distance. Because of different multipliers, income rises to Y2 dash on the dash line and Y2 on the solid line. So আমাদের এখানে স্লোপের যে চেঞ্জ হচ্ছে AD এর, এই চেঞ্জটা আসছে কোথা থেকে? আলফা জি থেকে। আর এই ভার্টিক্যাল ডিস্টেন্সটা যেটা আসছে সেটা কোথা থেকে আসছে? সেটা হচ্ছে গিয়ে ইন্টারেস্ট রেটের চেঞ্জ থেকে। অন দ্য আদার হ্যান্ড এখানে দেখেন আমাদের আইএস কার্ভের যে স্লোপটা সেটা কিসের উপরে ডিপেন্ড করছে? আমরা দেখে আসছি যে বি এর যে ভ্যালু সেটার উপরে হচ্ছে গিয়ে আইএস কার্ভের স্লোপটা ডিপেন্ড করে। আর এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে আমরা দেখতে পাচ্ছি যে আলফা জি এর যে ভ্যালুটা আছে সেটার জন্য হচ্ছে গিয়ে আইএস কার্ভের স্লোপটা ইনফ্লুয়েন্সড হতে পারে। কেন? তার কারণ ডিফারেন্ট লেভেল অফ ইন্টারেস্ট রেটের জন্য হচ্ছে গিয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা ডিফারেন্ট লেভেল অফ অ্যাগ্রিগেট ডিমান্ডের কার্ভ আছে। অ্যাজ এ রেজাল্ট আইএস কার্ভটা যেহেতু আমরা সরাসরি ইকুইলিব্রিয়াম লেভেল অফ আউটপুট যেটা আছে সেখান থেকে আমরা ডিরাইভ করছি, ইকুইলিব্রিয়াম লেভেল অফ আউটপুট আর হচ্ছে কি ইকুইলিব্রিয়াম আর ডিফারেন্ট লেভেল অফ ইন্টারেস্ট রেট, সেখান থেকে যেহেতু আমরা ডিরাইভ করছি, অ্যাজ এ রেজাল্ট আইএস কার্ভের স্লোপটা ইজ নো লঙ্গার রিলেটেড টু অনলি অন ইন্টারেস্ট রেট বাট অলসো marginal propensity to consume, because it is also influenced by the aggregate demand curve that determines the equilibrium level of output. Okay, আচ্ছা, নেক্সট যেটা আমরা দেখবো সেটা হচ্ছে গিয়ে পজিশন। এখানে দেখেন এখানে হচ্ছে গিয়ে রোল অফ মাল্টিপ্লায়ার সম্পর্কে আরেকটু বলা আছে। the smaller the sensitivity of investment spending to interest rate and the smaller the multiplier, the steeper the IS curve. This can be seen in the equation y equals to alpha g times a bar minus bi.
সো এই ইকুয়েশনে যদি আমরা হায়ার আর লোয়ার ভ্যালু দিয়ে চেঞ্জটা মেজার করতে চাই তাহলে আমরা মেজার করতে পারি। এখানে যে ডিরাইভেশনটা আছে এটা আমাদের মানে জানা খুব বেশি জরুরি না, আপনারা জাস্ট এটা জেনে রাখবেন যে আলফা জি এর ভ্যালুটা আমরা কিভাবে ডিরাইভ করি, আর ওখানে হচ্ছে গিয়ে আমরা দুইটা জিনিস দিয়ে স্লোপটা ডিটারমাইন করছি, একটা হচ্ছে বি আর একটা আলফা জি। For a given change in y, the associated change in I will be large in size as b is smaller and as the multiplier is smaller. সো দেখেন এখানে আমাদের আইএস কার্ভের যে পজিশন, সেই পজিশনটা চেঞ্জের রিজনটা আমরা এখানে এক্সপ্লেইন করব। আমরা প্রথমে দেখিয়েছি হচ্ছে গিয়ে স্লোপের চেঞ্জটা। স্লোপের চেঞ্জ হলে কি হতো, আইএস কার্ভটা হচ্ছে গিয়ে সিম্পলি ফ্ল্যাটার অথবা স্টিপার হতো। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, আইএস কার্ভটা হচ্ছে গিয়ে হরাইজন্টালি শিফট করছে, অর্থাৎ ডান পাশে হচ্ছে গিয়ে শিফট করছে, তাই না, আপওয়ার্ড শিফট করছে। সো এই যে শিফটটা, এই শিফটটা কিসের কারণে হতে পারে? এই শিফটটা হওয়ার মেইন কারণ হলো গিয়ে যদি অটোনোমাস লেভেল অফ স্পেন্ডিং যেটা আছে সেটাতে কোনো ধরনের চেঞ্জ আসে, অর্থাৎ আমাদের অ্যাগ্রিগেট ডিমান্ডের যে ফাংশনটা আছে সেটার মধ্যে এবারের আন্ডারে যে কম্পোনেন্ট গুলো আছে সেগুলোতে যদি কোনো ধরনের চেঞ্জ আসে তাহলেই শুধুমাত্র হচ্ছে কি আইএস কার্ভটা আপওয়ার্ড অথবা ডাউনওয়ার্ড শিফট করতে পারে। আর স্লোপের চেঞ্জটা আসবে হচ্ছে কি আলফা জি থেকে বা বি এর থেকে। তাহলে দেখেন the initial AD with A bar and I1 corresponding point to E1 on IS curve in figure 10.7, অর্থাৎ এই ফিগারটাতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে হায়ার লেভেল অফ ইন্টারেস্ট রেট ছিল, যেটা হচ্ছে কি আমাদের এই কার্ভটা দিয়ে আমরা ইন্ডিকেট করছি, ব্ল্যাক যে কার্ভটা আছে সেটা দিয়ে ইন্ডিকেট করছি, সেখানে আমাদের অটোনমাস স্পেন্ডিং এর পরিমাণ কম ছিল। কিন্তু যখন হচ্ছে কি অটোনমাস যেই স্পেন্ডিংটা, যেটা হচ্ছে কি অটোনমাস ডিমান্ডের যে পার্টটা হচ্ছে কি আমরা এ বার দিয়ে ডিনোট করছি, সেটা যদি বেড়ে যায় তাহলে কি হবে, তাহলে হচ্ছে কি আমাদের কার্ভটা হচ্ছে আপওয়ার্ড শিফট করবে। ঠিক আছে, অ্যাগ্রিগেট ডিমান্ডের কার্ভটা আপওয়ার্ড শিফট করবে, আর এই ক্ষেত্রে আইএস কার্ভটা হচ্ছে গিয়ে রাইটওয়ার্ড অথবা আউটওয়ার্ড শিফট করবে টু আইএস ড্যাশ। অটোনমাস পার্টের যে চেঞ্জটা সেটা কেন আসতে পারে, কিভাবে আসতে পারে, কেন না, কিভাবে অ্যাকচুয়ালি অটোনোমাস স্পেন্ডিং এর যে পার্টটা আছে যেটা আমরা হচ্ছে কি এ বার দিয়ে ডিনোট করছি, সেটা কিভাবে চেঞ্জ হতে পারে? ম্যাম এর ভিতরে যে কম্পোনেন্টস আছে এগুলো যে কোনো একটা বাড়লেই কনজাম্পশন আর ভিতরে যে ইনভেস্টমেন্ট। কম্পোনেন্ট গুলো আছে সেগুলো বাড়লে হচ্ছে গিয়ে এক্স্যাক্টলি এখানে এই চেঞ্জটা হবে, দ্যাটস কোয়াইট নরমাল। হাউএভার এটা আমরা অটোনোমাস বলছি, এটা চেঞ্জ করার উপায় কি? The easy answer would be fiscal policy. ফিসকাল পলিসি, আমরা এখনো মনিটারি পলিসিতে যাই নাই। সো যদি কোনো পলিসি দিয়ে এটাকে ইনফ্লুয়েন্স করা যায়, ফিক্সড কম্পোনেন্ট গুলো যদি চেঞ্জ করতে হয় তাহলে ইদার হচ্ছে গিয়ে গভর্নমেন্টের ইন্টারভেন করতে হবে অথবা মানি সাপ্লাইয়ে কোনো ধরনের চেঞ্জ আসতে হবে। যেহেতু এখনো আমরা মনিটারি পলিসি উপরে ফোকাস করি নাই, সো আপাতত আমাদের এখানে গুডস মার্কেটের ইকুইলিব্রিয়াম চেঞ্জ হওয়ার একটাই মাত্র উপায় আছে, সেটা হচ্ছে যে যদি গভর্নমেন্ট ফিসকাল পলিসিতে কোনো ধরনের চেঞ্জ আনে। ঠিক আছে, অর্থাৎ অটোনোমাস যে পার্টটা আছে সেটা হচ্ছে কি গভর্নমেন্টের ফিসকাল পলিসির চেঞ্জের থ্রুতে আসতে পারে। তাহলে জির চেঞ্জ হবে ফিসকাল পলিসি? ফিসকাল পলিসির চেঞ্জ হলে অনেক ধরনের চেঞ্জ হতে পারে, সেটা আমরা আগের চ্যাপ্টারে দেখেছিলাম যে ওখানে জি এর চেঞ্জ হতে পারে, ওখানে হচ্ছে ট্যাক্স রেটের কোনো ধরনের চেঞ্জ আসতে পারে। সো সোজা ভাষায় বলতে গেলে অটোনোমাস যে পার্টটা যেটা আমরা গিভেন ধরে নিচ্ছি সেটা হচ্ছে ফিসকাল পলিসির থ্রুতে গভর্নমেন্ট ইনফ্লুয়েন্স করতে পারে। অ্যাজ এ রেজাল্ট কি হবে, অ্যাজ এ রেজাল্ট হচ্ছে কি আমাদের অটোনোমাস যে পার্টটা সেটা চেঞ্জ হবে এবং অ্যাগ্রিগেট ডিমান্ড কার্ভটা হচ্ছে কি আপওয়ার্ড শিফট করবে, আইএস কার্ভটা হচ্ছে কি আউটওয়ার্ড বা রাইটওয়ার্ড শিফট করবে। এখন দেখেন আমি শুরুতে একটা পয়েন্ট বলেছিলাম যে যখন হচ্ছে গিয়ে গভর্নমেন্ট এক্সপ্যানশনারি ফিসকাল পলিসি অ্যাডপ্ট করে তখন হচ্ছে গিয়ে সেটা কি করে ইন্টারেস্ট রেটের উপরে ইম্প্যাক্ট ফেলে। আপনারা যদি এই সেম লেভেল অফ আউটপুটের জন্য আইএস কার্ভটা কনসিডার করেন তাহলে দেখেন উপরে যে কার্ভটা সেটা ডেফিনেটলি হায়ার রেট অফ ইন্টারেস্ট রেট ইন্ডিকেট করছে, তাই না? ইয়েস ম্যাম।
সেম পরিমাণ আউটপুটের জন্য আইএস কার্ভ যেটা হচ্ছে আইএস ড্যাশ যে কার্ভটা আছে সেটার সবগুলো পয়েন্ট হচ্ছে গিয়ে হায়ার লেভেল অফ ইন্টারেস্ট রেট ইন্ডিকেট করছে। অ্যাজ এ রেজাল্ট এটা হচ্ছে গিয়ে জাস্ট ওয়ান অফ দ্য প্রুফ যে যখন গভর্নমেন্ট ফিসকাল পলিসিতে কোনো ধরনের চেঞ্জ আনে সেটা হচ্ছে গিয়ে ইন্টারেস্ট রেটের উপরে একটা increasing influence ফেলে। However, whether this increment যেটা সেটা হচ্ছে is going to be offset by the increase in the income or output সেটা আমরা পরে দেখব, পরে ডিসকাস করব। জাস্ট টু আন্ডারস্ট্যান্ড যে এই জিনিসটা হয় সেটা আমরা এই কার্ভটা থেকে দেখলেই আমরা বুঝতে পারি যে যখন গভর্নমেন্ট হচ্ছে অটোনমাস পার্টটা চেঞ্জ করার জন্য কোনো ধরনের ইনিশিয়েটিভ নেয় তখন ইন্টারেস্ট রেটটা হচ্ছে গিয়ে at every level of output is going to increase. So দেখেন, first of all, initial AD with A bar and I1 corresponding point is E1 on IS curve. If autonomous spending increases to A bar dash, equilibrium level of income will increase at I1 point E2 in panel 10.7 অর্থাৎ উপরের যে প্যানেলটা সেটার কথা আমরা বলছি। আর নিচের প্যানেলে কি হচ্ছে, নিচের প্যানেলে হচ্ছে কি আমরা দেখতে পাচ্ছি যেটা E1 থেকে E2 তে শিফট করছে অন IS ড্যাশের উপরে। The change in income as a result from a change in autonomous spending is delta y equals to alpha g times হচ্ছে গিয়ে delta a bar. So আমরা যদি ইনকামের যে চেঞ্জটা সেটা মেজার করতে চাই তাহলে আমরা জানি যে ইন্টারেস্ট রেট যদি চেঞ্জ না হয় তাহলে কি হবে, বিআই এর যে পার্টটা সেটাকে আমরা ইগনোর করতে পারি। হাউএভার যদি আমরা ইন্টারেস্ট রেটেরও চেঞ্জ একই সাথে কনসিডার করতে চাই তাহলে এখানে আমাদেরকে কি করতে হবে, একই সাথে হচ্ছে গিয়ে বিআই যে পার্টটা আছে সেটাকেও কনসিডার করতে হবে। কিন্তু এখানে আমরা ডিসকাস করছি কিসের ব্যাপারে, শুধুমাত্র অটোনমাস স্পেন্ডিং এর ব্যাপারে, অর্থাৎ ডেল্টা এর ব্যাপারে আমরা ডিসকাশন করছি, সেই কারণে এখানে কিন্তু বিআইটা নাই। আপনাদের কোশ্চেন থাকতে পারে যে একটু আগে আমরা মাত্র বললাম যে যদি আমরা হচ্ছে গিয়ে চেঞ্জ কনসিডার করতে চাই তাহলে একই সাথে হচ্ছে গিয়ে আলফা আর বি দুটাকেই কনসিডার করব। এখানে আমরা কেন বিটাকে কনসিডার করছি না, কারণ প্রথমত হলো গিয়ে বি কিসের জন্য আমরা ব্যবহার করছি, বিটা হচ্ছে গিয়ে স্লোপ ডিটারমাইন করার জন্য ব্যবহার করছি, এখানে আমরা কার্ভের শিফটটা দেখছি। দ্বিতীয়ত হচ্ছে এখানে চেঞ্জ হচ্ছে কে, এখানে চেঞ্জ হচ্ছে গিয়ে শুধুমাত্র অটোনমাস স্পেন্ডিং এর যে পার্টটা ছিল এ, সেই পার্টটা চেঞ্জ হচ্ছে। অ্যাজ আ রেজাল্ট বি কে এখানে আমরা কিন্তু কনসিডার করছি না। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে আইএস কার্ভ রিলেভেন্ট যত ধরনের ডিসকাশন ছিল সবগুলো। আর এরপরে আমাদের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে এলএম কার্ভের ডেরিভেশন আর আরেকটা পার্ট হচ্ছে গিয়ে গুডস আর মানি মার্কেটের যে ইকুইলিব্রিয়ামটা সেটা আমি এটা নেক্সট ক্লাসে করাতে চাই। আপনাদের হচ্ছে এর আগের যে চ্যাপ্টারটা আমি পড়িয়েছিলাম আপনাদের বইয়ের চ্যাপ্টার 9 অথবা 10 ছিল, ঠিক আছে, সেই চ্যাপ্টারটা আপনাদের একবার একটুখানি রিভাইজ করতে হবে। অ্যাগ্রিগেট ডিমান্ড আর কনজাম্পশনের যে চ্যাপ্টারটা আমরা দেখেছিলাম যেখানে হচ্ছে আমরা আলফা জি বা এই জিনিসগুলো ডিরাইভ করেছিলাম, কোন চ্যাপ্টার ছিল সেটা? অ্যাগ্রিগেট ডিমান্ড এন্ড সাপ্লাই না, নাকি অ্যাগ্রিগেট ডিমান্ড শুধু? আপনাদের কোর্স আউটলাইনের কোন চ্যাপ্টারটা ছিল এটা? কারণ আমার এভাবে পড়াতে খুবই অসুবিধা হচ্ছে, আপনারা কোনো কিছুই মনে করতে পারছেন না। ইনকাম এন্ড স্পেন্ডিং, ঠিক আছে, ডর্নবুশের চ্যাপ্টার 10 ছিল, ডর্নবুশ ফিশারের যে বইটা আছে সেটার চ্যাপ্টার 10 ছিল। এই চ্যাপ্টারটা হচ্ছে কি আপনারা একবার একটুখানি রিভাইজ করবেন হচ্ছে গিয়ে মাল্টিপ্লায়ারের যে পার্টটা আছে সেটা স্পেসিফিক্যালি, এবং কেমন করে হচ্ছে গিয়ে আমরা অ্যাগ্রিগেট ডিমান্ডের যে ফাংশনটা সেটা ডিরাইভ করে কার্ভটা কিভাবে ড্র করেছি, এই দুটো জিনিস আগে পড়বেন, পড়ে তারপরে হচ্ছে গিয়ে নেক্সট ক্লাসে আমরা এলএম কার্ভে মুভ করব। আদারওয়াইজ আইএস কার্ভ আজকে শেষ হয়ে গেল। আইএস কার্ভ থেকে অনেক ধরনের কোয়েশ্চেন থাকার কথা, বাট আপনারা আমাকে কোনো কোয়েশ্চেন করেননি। ওয়ান রিজন ক্যান বি আপনারা সবই বুঝতে পেরেছেন, অথবা অ্যানাদার রিজন ক্যান বি যে আসলে আপনাদের কাছে কোনো কনসেপ্টই ক্লিয়ার হয়নি ঠিক করে। আপনারা বাসায় একবার হচ্ছে গিয়ে একটুখানি রিভাইজ করে তারপরে নেক্সট ক্লাসে যদি কোনো কোয়েশ্চেন থাকে আগে আমাকে আইএস কার্ভের উপরে কোয়েশ্চেন করবেন, করার পরে তারপরে আমি হচ্ছে গিয়ে এলএম কার্ভে মুভ করব। এই ক্ষেত্রে আইএস কার্ভের ক্ষেত্রে আমাদের দুইটা ইম্পর্টেন্ট জিনিস আছে যেটা হচ্ছে আপনাদের জন্য নতুন, একটা হচ্ছে যে আইএস কার্ভের স্লোপ আর একটা হচ্ছে আইএস কার্ভের পজিশন। এই দুইটা জিনিস কিভাবে ডিটারমাইন্ড হচ্ছে এটা যেন ক্লিয়ার থাকে। আর আইএস কার্ভের যে ফাংশনটা দ্যাটস নট সামথিং ভেরি ডিফিকাল্ট, এটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড একটা জিনিস, সো এটা বুঝতে আশা করি অসুবিধা হবে না। হাউএভার পজিশন আর স্লোপটা এই দুইটা জিনিস হচ্ছে গিয়ে বাসায় আরেকবার রিভাইজ করবেন আফটার রিভাইজিং চ্যাপ্টার 10।
This is chapter 11 by the way, although slide এর মধ্যে chapter 10 লেখা আছে, but this is actually chapter 11 from your book. So first mid এর জন্য সিলেবাস হচ্ছে আমাদের chapter 1 to 5. আমার কাছে কোয়েশ্চেনের প্যাটার্নটার এক্সপ্লেনেশনটা আসলে আমি আপনাদের সাথে আবার ডিসকাস করব যে আমাদের কোয়েশ্চেনের প্যাটার্ন কিভাবে হবে, আমি কোথায় আপলোড করব। মোস্ট প্রবাবলি আমি ক্লাসরুমে আপলোড করব। সো সেই ক্ষেত্রে আপনাদের ইন্টারনেটের অ্যাক্সেস যাদের নাই তাদের টেম্পোরারিলি কোথাও থেকে হচ্ছে কি অ্যাক্সেসটা ব্যবস্থা করতে হবে, ম্যানেজ করতে হবে। সো সেখান থেকে আপনারা কোয়েশ্চেনটা ডাউনলোড করে তারপরে যে যেভাবে করতে চান সেভাবে করলেন, বাট হাতে লেখাটাই আমি প্রেফার করি রাদার দ্যান টাইপিং। আপনাদের সাথে কি কোনো গাইডলাইন বা রুল শেয়ার করা হয়েছে? না ম্যাম। আচ্ছা, আমিও এখনো গাইডলাইন হাতে পাইনি, যদি আমি হাতে পাই তারপরে আমি ডিসকাস করব, কারণ আমরা ইভিনিং এমবিএ এর জন্য সেম প্রসেসে হচ্ছে গিয়ে ওদের এক্সাম নিয়েছি, অলদো ওদের এক্সামটা হচ্ছে গিয়ে লাইভ ছিল, অর্থাৎ ওরা হচ্ছে গিয়ে স্ক্রিনের সামনে বসে এক্সাম দিয়েছে। সো আপনাদের এক্সামের প্যাটার্নটা যেহেতু ভিন্ন, অ্যাজ এ রেজাল্ট আপনাদের কোয়েশ্চেনের টাইপটাও ভিন্ন হবে। সো ওদের জন্য কোয়েশ্চেনটা ছিল হচ্ছে এক্স্যাক্টলি যেভাবে আমরা মিডে এক্সাম দিতে অভ্যস্ত সেরকম প্যাটার্নে কোয়েশ্চেন ছিল। সো আপনাদেরটা একটুখানি ডিফারেন্ট ওয়েতে হবে। হাউএভার আমার কাছে once I receive the guideline I will discuss with you guys. Okay. লাস্টের ক্লাসের লেকচারটা আপলোড করেছি, স্লাইডটাও আপলোড করেছি। যে চ্যাপ্টার গুলো পড়ানো হচ্ছে সাথে সাথে একটুখানি রিভিশন করে আমাকে প্লিজ ফিডব্যাক দেন যে আপনারা বুঝতে পারছেন কি বুঝতে পারছেন না, বা কোনো টপিকে যদি কোনো ধরনের প্রবলেম থাকে, সো দ্যাট যখন আমি পড়াচ্ছি একই সাথে আমি ডিসকাশনটা করতে পারি। তা না হলে অনেকদিন পরে যদি হঠাৎ করে জিজ্ঞেস করেন দেখা যাবে যে মানে আমিও ভুলে যাব, আপনারাও ভুলে যাবেন। সো ইট ইজ বেটার যে এখন যেহেতু আপনাদের এক্সাম শুরু হয়ে গিয়েছে, যে চ্যাপ্টার গুলো এখন আপনারা পড়ছেন সেই চ্যাপ্টার গুলো একটু রিভিউ করে কোনো কোয়েশ্চেন থাকলে ইদার আমাকে ক্লাসরুমে পোস্ট করে দেন অথবা তারপরের দিন নেক্সট ক্লাসে আমাকে জিজ্ঞেস করেন। ওকে, তাহলে আমরা নেক্সট ক্লাসে হচ্ছে গিয়ে এলএম কার্ভ শুরু করব, বাট বিফোর দ্যাট প্লিজ গো থ্রু চ্যাপ্টার 10. So we are going to end our class here. Assalamu alaikum. Assalamu alaikum.